হ্যালো স্টুডেন্ট, সবাইকে বাই বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আশা করি সবাই ভালোই আছে। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর থার্ড ইউনিট অর্থাৎ যৌন জনন সম্বন্ধে জানব। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই চ্যাপ্টারটা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহমানতা এর থার্ড ইউনিট অর্থাৎ 2C এর অন্তর্গত ক্লাস 10 এর ক্লাস 10। তাহলে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্বন্ধে জানবো। আমি আগের থেকে একটা ছবি ব্ল্যাকবোর্ডে এঁকে রেখেছি যেন সময়টা একটু কম লাগে। তাহলে আমরা প্রথমে জানবো যে যৌন জনন কাকে বলা হয়। ইংলিশে বলা হয়ে থাকে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ যৌন জননের ক্ষেত্রে একটা মেল এবং একটা ফিমেলের পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে তৈরি হয় পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে যে জননটা হয় তাকে বলা হয়ে থাকে যৌন জনন। এবার তাহলে যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্নধর্মী প্রাণীর, তাহলে দুটো ভিন্নধর্মী হচ্ছে জনন কোষের, তাহলে আমরা বলবো যে যৌন জনন কাকে বলে। তাহলে লিখি যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষে যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষে অর্থাৎ সেই জনন কোষগুলো কি কি, সেই জনন কোষ হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট। তাহলে দুটি ভিন্নধর্মী জনন কোষে এখানে লিখে দিই পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট। তাহলে দুটো ভিন্নধর্মী জনন কোষে এর মিলনের ফলে, তাহলে দুটো ভিন্নধর্মী জনন কোষে যখন কি হবে, মিলিত হবে, মিলনের ফলে নতুন একটা অপত্য জীবের সৃষ্টি হবে। তাহলে মিলনের ফলে যে নতুন অপত্য কি হয়, জীব সৃষ্টি হয় তাকে বলা হয় যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখো দুটো ভিন্ন ধর্মী অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট দুটো জীবের পুরুষদের যে গ্যামেট সেটাকে বলা হয় পুংগ্যামেট, আর স্ত্রীদের যে গ্যামেটটা সেটাকে বলা হয় স্ত্রীগ্যামেট। তাহলে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে আর দুটো ভিন্নধর্মী জীবের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ একই ধরনের জীবের মধ্যে সম্ভব নয় যৌন জনন। দুটো ভিন্নধর্মী জীবের মধ্যে যৌন জননটা হয়ে থাকে। পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনের ফলে একটা নতুন অপত্য জীবের সৃষ্টি হবে, তাকে বলা হয় থাকে যৌন জনন। আমরা তোমাদের ক্লাস 10 এর যৌন জনন সম্বন্ধে পড়বো হচ্ছে উদ্ভিদের যে যৌন জনন আছে সেই যৌন জনন সম্বন্ধে জানবো। তাহলে আমরা আগে উদ্ভিদের জননের সাহায্যকারী অঙ্গ হচ্ছে ফুলটাই হচ্ছে উদ্ভিদের জননে সাহায্য করে থাকে। তাহলে প্রথমে আমাদের ফুল সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ ফুলের কটা অংশ বা কটা পার্ট থাকে এবং সেগুলো কি কি, তার সম্বন্ধে নাম, কোনটাকে কি বলা হয়, এগুলো আমরা সম্বন্ধে আগে জানবো তারপরে। তাহলে প্রথমে
সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে ফুল। তাহলে সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ, যেহেতু আমরা উদ্ভিদের যৌন জননটা করব, তাহলে সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে ফুল। ফুলটা হচ্ছে এদের জননে সাহায্য করে থাকে। এইবার একটা সম্পূর্ণ ফুলে, একটা সম্পূর্ণ সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ ফুল, সেই ফুলের মধ্যে আবার যে জননাঙ্গ ফুল, ফুলের আবার 4টা অংশ থাকে, অর্থাৎ একটা আদর্শ ফুলের 4খানা অংশ থাকে। তার মধ্যে দুটো অংশকে বলা হয়ে থাকে সাহায্যকারী স্তবক, আর যে দুটো অংশ থাকে সেই দুটো অংশকে বলা হয়ে থাকে হচ্ছে জননে অংশগ্রহণকারী অঙ্গ। সেই দুটো অংশ কি, একটা হচ্ছে পুংকেশর চক্র, একটা হচ্ছে গর্ভকেশর চক্র। এইগুলো হচ্ছে জননে সাহায্য করে থাকে। আর সাহায্যকারীর মধ্যে স্তবকগুলোর মধ্যে রয়েছে বৃতি আর দলমণ্ডল। এবার আমরা দেখো একটা সম্পূর্ণ ফুলের, অর্থাৎ একটা সম্পূর্ণ ফুলের সাধারণত 4খানা অংশ থাকে। এবার এই ফুলের মাধ্যমে দেখাবো। তাহলে একটা সম্পূর্ণ ফুলের 4টি অংশ বিদ্যমান, 4টি অংশ বর্তমান থাকে। তাহলে যে ফুলের 4টা অংশ থাকে সেই ফুলকে বলা থাকে আদর্শ ফুল। আদর্শ ফুল। আর কিছু কিছু ফুল আছে যে ফুলের হচ্ছে 4টে অংশের মধ্যে একটা স্তবকটা হচ্ছে লুপ্ত থাকে বা থাকে না, সেগুলিকে অসম্পূর্ণ ফুল বলা হয়। তাহলে আমরা একটা সম্পূর্ণ ফুলের কটা অংশ থাকে, 4খানা অংশ থাকে। সেই 4টে অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে বৃতি, প্রথম অংশটাকে বলা হয়ে থাকে বৃতি। এবার ছবিতে দেখাবো। দেখো বৃতি হচ্ছে একদম নিচের দিকে, আমি কালারিং করে ছবিটা এঁকেছি। নিচের দিকে দেখো যেটা হচ্ছে সবুজ কালারের অংশটা, সবুজ যে কালারের অংশটা, এই অংশটাকে বলা হয়ে থাকে বৃতি। এই অংশটাকে বলা হয়ে থাকে হচ্ছে বৃতি। এবার বৃতিটার ছবিটা আমি এখানে যদি আলাদা করে আঁকি, তাহলে এটা দেখতে হয়, এটা হচ্ছে বৃতি, এটা হচ্ছে বৃতি। এই ছবিটাকে আমি এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে বৃতি। এই বৃতির উপরের দিকে দেখো খাঁচকাটা দাঁতের মতো অংশ দেখা যাচ্ছে। খাঁচকাটা দাঁতের মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, সেই অংশগুলোকে বলা হয় থাকে বৃত্তাংশ। তাহলে এই অংশগুলিকে কি বলা হয়, যেহেতু বৃতির অংশ সেগুলো, সেই জন্য একে বলা হয় থাকে বৃত্তাংশ। তাহলে বৃতির উপরের দিকে খাঁচকাটা দাঁতের মতো যে অংশগুলো দেখা যায় তাকে বলা হয় থাকে বৃত্তাংশ। তাহলে এখানে ছবিটি দেখি বৃত্তাংশ, এটাকে বলা হয় থাকে বৃত্তাংশ, বৃত্তাংশ বলা হচ্ছে এটা। এইবার বৃতিটা সাধারণত যখন ফুলটা কড়ি অবস্থায় থাকে তখন কি করে, ফুলটাকে বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে, অর্থাৎ বিভিন্ন পোকামাকড় আছে, এছাড়া বিভিন্ন পরিবেশগত কারণগুলির হাত থেকে ফুলের পাপড়িগুলিকে রক্ষা করে থাকে, অর্থাৎ ফুলের ভিতরের অংশটাকে রক্ষা করে থাকে। সেই জন্য একে সাহায্যকারী স্তবক বলা হয়ে থাকে। আর এর কালারটা যেহেতু সবুজ কালারের হয়ে থাকে, আমরা জানি উদ্ভিদের সবুজ অংশ হচ্ছে সালোক সংশ্লেষ করতে সক্ষম। তাহলে এই বৃতিটা যেহেতু সবুজ কালারের হয়, সেই জন্য কি করে, এরা সালোক সংশ্লেষ করতে পারে, অর্থাৎ সবুজ কালারের হওয়ার জন্য এরা কি করে, সালোক সংশ্লেষ করতে পারে। বৃতি ফুলের হচ্ছে একদম প্রথম স্তবক। এই বৃতিটাকে বলা হয়ে থাকে ফুলের হচ্ছে ফার্স্ট স্তবক, বোঝা গেল। আর এটাকে বললাম খাঁচকাটা, এটা থাকে হচ্ছে 5টা থাকে, এরকম হচ্ছে 5খানা থাকে, সেই জন্য বৃত্তাংশের সংখ্যা হচ্ছে 5খানা থাকে। তারপরের অংশটা দেখবো, যে অংশটা, এবার তুমি আস্তে আস্তে এটাকে বৃতিটাকে কি করো, বৃতিটাকে তুমি খুলে ফেলো। বৃতিটাকে যদি আমরা খুলে দিই বা ছিঁড়ে ফেলি, তাহলে দেখবে ওর ভিতরে হচ্ছে পাপড়ি দেখা যাবে। সেই পাপড়িগুলি বিভিন্ন কালারের হয়ে থাকে। এই রকমের পাপড়ি বর্তমান থাকে, যেটাকে আমি কালো কালার দিয়ে প্রকাশ করে দিয়েছি। এই পাপড়িগুলো বর্তমান থাকে। তাহলে বৃতিটাকে যদি আমরা খুলে ফেলি, তাহলে ওর ভিতরে দেখা যাবে যে কাগজের মতো বা পৃষ্ঠার মতো কি আছে, একটা বিভিন্ন কালারের পাপড়ি দেখা যায়। এগুলিকে বলা হয়ে থাকে পাপড়ি বা পাপড়ি বলা হয়, পাপড়ি বলা হয়। এবার এই পাপড়িগুলো কি হয়, একটার পর একটা
এইভাবে অবস্থান করে থাকে। তাহলে এইটা যদি পাপড়ি হয়, এটা যদি পাপড়ি হয়, এর সঙ্গে আবার একটা এরকম পাপড়ি অবস্থান করে, এর সঙ্গে আবার এরকম পাপড়ি থাকে, এরকম এরকম পাপড়িগুলো পরস্পরের সঙ্গে অবস্থান করে থাকে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি করে, দল গঠন করে থাকে। সেই জন্য এই পাপড়িগুলিকে বলা হয়ে থাকে দলমণ্ডল। পাপড়িগুলিকে বলা হয়ে থাকে দলমণ্ডল। তাহলে এই পাপড়িগুলোর নাম হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল। তাহলে 2 নম্বর অংশটা হচ্ছে কি দলমণ্ডল। তাহলে ফুলের দ্বিতীয় স্তবকের নাম হচ্ছে দলমণ্ডল। এগুলি বিভিন্ন কালারের হয়ে থাকে। এগুলি সাধারণত হলুদ কালারের হয়, লাল কালারের হয়, গোলাপি, পিঙ্ক এইরকম কালারের হয়ে থাকে। এর জন্য সাধারণত এখানে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল যদি থাকতো তাহলে সবুজ বর্ণের হতো। ক্লোরোফিল থাকে না বলে হচ্ছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল থাকে। সেই জন্য কি হয়, এরা বিভিন্ন কালার, মাল্টি কালার হয়ে থাকে। আর এই কালারটা হওয়ার জন্য কি করে, এরা বাইরের যে সমস্ত যে উপকারী কীটপতঙ্গ আছে, অর্থাৎ যারা কীটপতঙ্গ উপকারী ছাড়াও অপকারী কীটপতঙ্গ আছে, যাদের কি করে আকর্ষিত করে বা আকর্ষণ করে। ফলে কি হয়, সেই সমস্ত কীটপতঙ্গ কি করে এর আকর্ষণে এই ফুলের উপর এসে বসে এবং ফুলের মধু সংগ্রহ করে। তখন কি হয়, এদের পায়ে পরাগরেণু লেগে যায় এবং সেগুলো আর একটা ফুলে গিয়ে যখন বসে তখন পরাগ মিলনে সাহায্য করে। তাহলে পাপড়ির কালারের উপরে নির্ভর করছে পরাগ মিলন। সেই জন্য পাপড়িটাকে বলা হয়ে থাকে সাহায্যকারী স্তবক, জননের একটা সাহায্যকারী স্তবক। আর তার পরের অংশটাকে, যেটাকে বলা হয়ে থাকে, পরের যে অংশটা, সেই অংশটাকে বলা হয়ে থাকে, এই যে আমি নীল কালারের দিয়ে এঁকে দিয়েছি, এই অংশটাকে বলা হয়ে থাকে পুংকেশর চক্র। পুংকেশর। পুংকেশর। আর পুংকেশর গুলি সাধারণত কি হয়, পুংকেশর হচ্ছে তোমার হচ্ছে একটি ফুলের পুংকেশর অঙ্গ হচ্ছে তৃতীয় অংশটাকে, এইটাকে পুংকেশর গুলি হচ্ছে তৃতীয় অংশ। আমি নাম্বারিং করে দিই। এটা হচ্ছে 1 নম্বর ছিল, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে ফুলের তৃতীয় স্তবক হচ্ছে কি পুংকেশর চক্র। ফুলের হচ্ছে তৃতীয় স্তবক নাম হচ্ছে পুংকেশর চক্র। এই এখানে লিখে নিই, পুংকেশর। পুংকেশর হচ্ছে ফুলের হচ্ছে তৃতীয় স্তবক। প্রতিটি পুংকেশর, এবার পুংকেশরটাকে আমি ছোট করে এখানে আঁকি, দেখো কিরকম দেখতে হয়। তাহলে পুংকেশর গুলি সাধারণত পুংকেশর আমি এখানে আঁকি। এরকম দেখতে হয়। তাহলে পুংকেশর গুলোকে যদি আমরা আলাদা করে দেখি, তাহলে পুংকেশর গুলিকে সাধারণত এরকম দেখতে হয়। পুংকেশরে সাধারণত 3টে অংশ থাকে। এই যে সরু দণ্ডের মতো অংশ দেখা যায়, একে বলা হয় থাকে পুংদণ্ড। পুংদণ্ড। এবং পুংদণ্ডের উপরের দিকে অংশটাকে বলা হয়ে থাকে, এই অংশটাকে বলা হয়ে থাকে পরাগধানী। পরাগধানী। এই পরাগধানীর মধ্যে পরাগ বা রেণু থাকে, সেটা আমরা দেখব। তাহলে প্রথমে হচ্ছে পুংকেশর, হচ্ছে পুংদণ্ড, আর হচ্ছে পরাগধানী, তার ভিতরে থাকে হচ্ছে পরাগরেণু, সেটা আমি দেখবো। সেই জন্য বললাম 3টে অংশ। তাহলে পুংদণ্ড এবং তার মাথায় থাকে পরাগধানী থাকে। এবার পরাগধানীটা কিভাবে অবস্থান করে থাকে দেখো, আমি যদি ছবিটা আঁকি তাহলে এটা দেখা যায়। এরকম ভাবে অবস্থান করে। এর ভিতরে থাকে হচ্ছে, এটা হচ্ছে পরাগ থলি, এটাকে বলে পরাগথলি। পরাগথলি। আর এই পরাগথলির মধ্যে থাকে হচ্ছে পরাগ বা রেণু থাকে। পরাগ বা রেণু। এই পরাগ বা রেণুটা হচ্ছে কি করে, পরাগ মিলনে সাহায্য করে থাকে। তাহলে ফুলের হচ্ছে তৃতীয় স্তবকের নাম হচ্ছে পুংকেশর। এই পুংকেশর গুলি হচ্ছে সাধারণত
হচ্ছে দলমণ্ডলের সঙ্গে, মানে এই পাপড়িগুলোর সঙ্গে জোটবদ্ধ অবস্থা, অর্থাৎ একটার সঙ্গে গায়ের সঙ্গে প্রথম নিচের দিকটা লেগে থাকে, গায়ের সঙ্গে লেগে থাকে। এবং একে সাধারণত হচ্ছে দুটো অংশ দেখা যায়, একটা হচ্ছে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। পরাগধানীর মধ্যে কি থাকে, পরাগ বা রেণু থাকে, সেটা হচ্ছে পরাগথলির মধ্যে আবদ্ধ থাকে, যেটা হচ্ছে উদ্ভিদের পরাগ মিলনে সাহায্য করে থাকে। ঠিক আছে, এইবার পরাগ পুংকেশর গুলিকে সাধারণত এক বা একের অধিক অবস্থান করে থাকে, আর এদের একসঙ্গে বলা হয়ে থাকে পুংকেশর। এদের একসঙ্গে বলা হয় পুংকেশর চক্র। ঠিক আছে, তারপরে ফুলের চতুর্থ স্তবক বা শেষ স্তবক, এটি ফুলের একদম চতুর্থ বা শেষ, ফুলের চতুর্থ এবং শেষ স্তবকের নাম হচ্ছে গর্ভকেশর। গর্ভকেশর চক্র বা স্থির স্তবক, এটা চক্র লিখে দিই তাহলে। ফুলের চতুর্থ স্তবকের নাম হচ্ছে গর্ভকেশর, গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক বলা হয়। ফুলের যখন লাল কালারের যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হয়ে থাকে, এই লাল কালারের অংশটাকে বলা হয়ে থাকে গর্ভকেশর, গর্ভকেশর। ফুলের এই যে লাল কালারটা করেছি আমি, সেই অংশটাকে বলা হয়ে থাকে গর্ভকেশর। এটি ফুলের একেবারে চতুর্থ এবং শেষ স্তবক। তাহলে ফুলের চতুর্থ এবং শেষ স্তবককে বলা হয়ে থাকে গর্ভকেশর বা স্ত্রী স্তবক বলা হয়ে থাকে। আর স্ত্রী স্তবকের এই অংশটা, স্ত্রী স্তবকের আমি ফাঁকে এঁকে দেখাচ্ছি। স্ত্রী স্তবকে থাকে তোমার একটা গর্ভপত্র থাকে, তারপরে হচ্ছে বা গর্ভকেশর বলা হয়। তাহলে স্ত্রী স্তবকে এক একটি অংশকে বলা হয়ে থাকে গর্ভপত্র বা গর্ভকেশর বলা হয়ে থাকে। এই হচ্ছে গর্ভকেশর। এই গর্ভকেশরের তাহলে স্ত্রী স্তবকের এক একটি অংশ, স্ত্রী স্তবকের যে এক একটা অংশ থাকে, সেই অংশগুলিকে একত্রে বলা হয়ে থাকে গর্ভপত্র বা গর্ভকেশর বলা হয়। প্রতিটি গর্ভপত্রের আবার এই এই পুরোটাকে বলা হয় গর্ভপত্র। প্রতিটি গর্ভপত্রকে আবার সাধারণত তিনটি অংশ থাকে। একটা হচ্ছে গর্ভদণ্ড, গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, আর একটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যে থাকে হচ্ছে কি থাকে, এই ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক বা রেণু থাকে, অর্থাৎ ডিম্বক এবং ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে। তাহলে এই ডিম্বাশয়ের মধ্যে তোমার থাকে হচ্ছে এটা ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক আর ডিম্বক থাকে। আর কি হয়, প্রত্যেকটা ডিম্বকের মধ্যে কি থাকে, ডিম্বাণু, ডিম্বক এটা, আর এইগুলো হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু। প্রত্যেকটা ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক, ডিম্বকের মধ্যে ডিম্বাণু অবস্থান করে থাকে। তাহলে একটা ফুলের আমরা সাধারণত চারটি অংশ সম্বন্ধে জানলাম। ফুলের চারটি অংশের বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই সম্বন্ধে জানলাম। এইবার আমরা দেখব সাধারণত পরাগযোগ। পরাগযোগ কাকে বলে? পরাগযোগ বলা হয় থাকে যে তোমার স্ত্রী এবং পুরুষ দুটো ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের সাহায্যে কি হয়, পুংকেশর ও গর্ভকেশর অর্থাৎ ফুলের পরাগরেণু সেই ফুলের বা অন্য ফুলের, একটা ফুলের পরাগরেণু সেই ফুলের বা অন্য ফুলের উপরে কি করে, গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়ে এবং সেখানে পরাগের মিলন ঘটায়। একে বলা হয়ে থাকে পরাগ মিলন বা পরাগযোগ বলা হয়ে থাকে। এবার আমরা দেখি পরাগ মিলন বা পরাগযোগ বলতে কি বুঝি। তাহলে প্রথমে পরাগযোগ, ফুলের পরাগধানী থেকে পরাগরেণু, পরাগযোগ, পরাগযোগ। তাহলে ফুলের পরাগধানী থেকে
পরাগরেণু একই ফুলের বা ওই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা ওই ফুলের গর্ভমুণ্ডের উপরে স্থাপিত হয় এবং পরাগের মিলন ঘটায়, একে বলা হয়ে থাকে পরাগযোগ বা হচ্ছে পরাগ মিলন বলা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের বাহক আছে, বাহকের মাধ্যমে পরাগযোগটা সম্পন্ন হয়ে থাকে, যেমন মৌমাছি আছে, প্রজাপতি আছে, তারপরে পক্ষী আছে। এরা কি করে, ফুলের যখন মধু সংগ্রহ করে তখন সেই মধু সংগ্রহ করার সময় এদের পায়ে কি হয়, পরাগরেণু লেগে যায়, আবার অন্য ফুলের উপরে গিয়ে যখন বসে তখন সেখান থেকে আবার ওই ফুলের গর্ভমুণ্ডের উপরে গিয়ে বসলে সেখানে পরাগরেণু পড়ে যায় এবং পরাগ মিলনে সাহায্য করে। তাহলে পরাগ যোগ কাকে বলে? পরাগ যোগ যখন ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ফুলের পরাগধানী থেকে ফুলের পরাগধানী থেকে পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলে সেই পরাগরেণু কি বলো হচ্ছে একই ফুলে, লিখি সেই ফুলে না লিখে একই ফুলের বা একই গাছের অন্য ফুলে, একই ফুলে বা একই গাছের অন্য ফুলে, তাহলে সেই গাছের ফুলে বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত বা একই প্রজাতিভুক্ত বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডের গর্ভমুণ্ডের উপরে গিয়ে কি হয়, গর্ভমুণ্ডের উপরে স্থানান্তরণকে বলা হয় পরাগযোগ বা পরাগ মিলন। এই পরাগ মিলনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে পরাগযোগকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে পরাগযোগকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? পরাগযোগকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। এবার স্বপরাগযোগ কাকে বলা হয়? যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলেরই বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়বে তখন তাকে বলা হয় স্বপরাগযোগ। তাহলে কি পেলাম? এক নম্বর পেলাম স্বপরাগযোগ। স্বপরাগযোগ কাকে বলবো? তাহলে হচ্ছে যখন কোনো ফুলের পরাগরেণু সেই গাছের ফুলেই বা একই প্রজাতিভুক্ত অন্য ফুলের উপরে গিয়ে যখন পড়বে, না সেই ফুলেই পড়বে অথবা ওই গাছেরই অন্য ফুলের উপরে গিয়ে পড়বে এবং পরাগযোগ ঘটাবে, তখন তাকে বলা হয় থাকে স্বপরাগযোগ। তাহলে লিখি, তাহলে যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলেই যখন কোনো ফুলের পরাগরেণু আচ্ছা সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের বা সেই গাছের অন্য ফুলের
গর্ভমুণ্ডের ওপরে গর্ভমুণ্ডের ওপর পড়ে পড়ে পরাগযোগ ঘটায় পরাগযোগ ঘটায় তখন তাকে বলা হয় স্বপরাগযোগ। তখন তাকে কি বলা হয়? স্বপরাগযোগ। অর্থাৎ একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দেখো, স্বপরাগযোগ মধ্যে সিম, টমেটো, সিম আছে, টমেটো, তারপরে আছে তোমার আর একটা আছে, একটা ফুল দেই, সন্ধ্যামালতী। তাহলে কি কি পেলাম? সিম, টমেটো, সন্ধ্যামালতী। দেখো, টমেটো গাছেও ফুল আমাদের পরাগযোগ ঘটাতে হয় না, সিম গাছেও পরাগযোগ ঘটাতে হয় না, সন্ধ্যামালতী যে উদ্ভিদ আছে তাতেও পরাগযোগ ঘটাতে হয় না। কিন্তু আমরা সাধারণত দিনের শেষে বা সপ্তাহের শেষে বা মাসের শেষে গিয়ে দেখি সিম গাছে ফল হয়েছে, টমেটো গাছেও ফল হয়েছে, সন্ধ্যামালতী গাছেও ফল হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কি এই সমস্ত উদ্ভিদের বাইরে থেকে, অর্থাৎ বাহ্যিক কোনো প্রভাবকের বাইরে থেকে পরাগযোগ না ঘটালেও, অর্থাৎ অন্য ফুলের পরাগ রেণু নিয়ে এসে তার উপরে না ফেললেও সেখানে পরাগযোগ হয়। তাহলে এখানে কি হয়, যেহেতু যখন কোনো ফুলের পরাগ রেণু সেই ফুলেরই বা সেই গাছের অন্য ফুলের উপরে গিয়ে পড়বে এবং পরাগযোগ ঘটাবে, তখন তাকে বলা হতে হবে স্বপরাগযোগ। এক্সাম্পল হচ্ছে সিম, টমেটো আর সন্ধ্যামালতী। এদের যে পরাগযোগটা দেখা যায় তাকে বলা হয়ে থাকে স্বপরাগযোগ। এইবার এই ফুলগুলো সাধারণত একই গাছে দুই রকমের ফুল হয় জন্য এদেরকে বলা হয়ে থাকে উভলিঙ্গ উদ্ভিদ বলা হয়। তাহলে উভলিঙ্গ ফুল, এই ফুলগুলি কি ফুল? এটা হচ্ছে উভয় লিঙ্গ ফুল। তাহলে এই ফুলগুলি সাধারণত উভলিঙ্গ হয়ে থাকে। তাহলে স্বপরাগযোগের উদ্ভিদের ফুলগুলো সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে। তারপরে আরেকটা পরাগযোগ দেখলাম যেটাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগে কি হয়? ঠিক এর উল্টোটা। তারপরে দেখি হচ্ছে ইতর পরাগযোগ। 2 নম্বর, ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ কাকে বলবো? হচ্ছে যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতিভুক্ত, তাহলে যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতিভুক্ত তাহলে হচ্ছে যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতিভুক্ত অন্য কোনো গাছের ফুলে, একই প্রজাতিটা হবে একই, তাহলে একই প্রজাতিভুক্ত অন্য গাছের, কিন্তু প্রজাতিটা কিন্তু একই, তাহলে হচ্ছে অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে, অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডের উপরে পড়ে, ঠিক আছে, এবং পরাগযোগ ঘটায়। তাহলে গর্ভমুণ্ডের উপরে পড়ে এবং পরাগযোগ ঘটায়, তাকে বলা হয় ইতর পরাগযোগ। ঠিক আছে, তাকে ইতর পরাগযোগ বলা হয়। দেখো, একই প্রজাতিভুক্ত হবে কিন্তু, আর ওটা ছিল একই
ফুলে বা একই গাছের অন্য ফুলে। এবার দেখো, যখন কোনো ফুলের একটি পরাগরেণু একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডের উপরে গিয়ে পড়ে এবং সেখানে পরাগযোগ ঘটাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। একটা উদাহরণ দেখি, তাহলে বোঝা যাবে, ক্লিয়ার হবে। উদাহরণ হচ্ছে, দেখো তাল আছে, তাল, পেঁপে, তাহলে হচ্ছে তাল, পেঁপে, তারপরে আছে লাউ। সবচেয়ে বেশি এক্সাম্পল আছে লাউ। লাউ গাছে দেখবে, লাউ গাছে সাধারণত একলিঙ্গ ফুল, অর্থাৎ কুমড়ো আছে যেটা লাউ বা কুমড়ো, পেঁপেও আবার একলিঙ্গ। কারণ এই ফুলগুলো সাধারণত যে গাছে পুরুষ ফুল উৎপন্ন হবে সে গাছে শুধু পুরুষ ফুল উৎপন্ন হবে, আর যে গাছে মেয়ে উৎপন্ন হবে সে গাছে শুধু মেয়ে ফুল উৎপন্ন হবে। সেই জন্য এটা হচ্ছে একলিঙ্গ, উভলিঙ্গ নয়, এটা হচ্ছে একলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই সমস্ত উদ্ভিদগুলির ফুলগুলি সাধারণত একলিঙ্গ হয়, তাহলে একলিঙ্গ। আর ওইটা ছিল স্বপরাগযোগ, ছিল হচ্ছে উভলিঙ্গ, এটা হচ্ছে একলিঙ্গ প্রকৃতির হলো। এইবার আমরা পরবর্তীতে দেখব যে ইতর পরাগযোগ এবং স্বপরাগযোগের মধ্যে সুবিধা অসুবিধা কি, এদের পার্থক্য। আর তোমাদের একটা যেটাকে অঙ্গজনন পদ্ধতি আছে ওটা বলিনি, ওটা একটু সহজ আছে, সেই জন্য ওখান থেকে আমি শুধু স্টক আর সিওনটা কি সেটা একটু শুধু বুঝিয়ে দেবো, আর তোমরা বাদ বাকিটুকু পড়ে নেবে। যদিও অসুবিধা হয় তাহলে বলবে, তাহলে আমি আবার ভিডিও করে তোমাদের পাঠিয়ে দেবো। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাকে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাহলে সাবস্ক্রাইব করবে। আর পুরোনো ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশন লিংকে পুরোনো ভিডিও লিংক দেওয়া আছে, তখন ওখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।